ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের অপেক্ষায় দিল্লি, এখনও সিদ্ধান্ত নেয়নি ঢাকা। দণ্ডিত হাসিনাকে প্রত্যর্পণের আহ্বান, বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ না করার আশা। মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে চেয়ারপারসন বিমস্টেক। এই সমস্ত বিষয়ে এখন আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য আমরা আশা করি ভারত এ ব্যাপারে পজিটিভলি সাড়া দেবে। 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারির প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দেখিয়েছে, এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে। এবং আশা করব যে আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না। যে কোনো ইস্যুতে আলোচনায় সমাধানে জোর ভারতীয় হাই কমিশনারের। ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে। কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়, সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দেশকে ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে ফ্যাসিস্ট শাসন, পুনর্গঠনে কাজ করছে বিএনপি সরকার, বললেন প্রধানমন্ত্রী। 3টি গ্রামকে এসডিজি ভিলেজ ঘোষণা। রাষ্ট্রপতি পদে অলি আহমেদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ 11 দলীয় ঐক্যের। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ, আর কোনো ফ্যাসিবাদকে মেনে না নেওয়ার হুঁশিয়ারি। জুলাই আন্দোলন দমনে টিভিতে সংবাদ বন্ধে আরাফাতকে নির্দেশ দেন ওবায়দুল কাদের। ট্রাইব্যুনালে কল রেকর্ড দাখিল, বল প্রয়োগ প্রাণহানি ঢাকতেই কঠোর সেন্সরশিপ। স্কুলে উৎসবের আমেজ, এসএসসিতে পাশের হার 62.25, কমেছে জিপিএ 5। মানবিকে ফেল অর্ধেকের বেশি, সুযোগ থাকছে খাতা পুনর্মূল্যায়নের। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত করার তাগিদ দিয়েছে ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী জানান, দিল্লিতে ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণ বা প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ করে এমন কিছু না করার আশা তার। দীনেশ ত্রিবেদী বলেন, তারেক রহমানের অপেক্ষায় রয়েছে ভারত। দুই দেশের মধ্যে বিভিন্ন ইস্যু থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানের পর ফের টানাপোড়েনে বাংলাদেশ ভারত সম্পর্ক। দণ্ডিত হওয়ার পরও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ায় নয়াদিল্লির প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় ঢাকা। সম্পর্কে উত্তেজনার মধ্যেই সোমবার সচিবালয়ে প্রথমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। ঘণ্টাব্যাপী এ বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও উপদেষ্টা হুমায়ুন কবির। দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার পরিবেশ তৈরিতে গুরুত্ব আরোপ করে দুপক্ষ। একই সঙ্গে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানায় ঢাকা। বৈঠক শেষে দীনেশ ত্রিবেদী বলেন, গণতান্ত্রিক দেশে বিভিন্ন ধরনের ইস্যু থাকলেও আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। দিল্লিতে ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণের বিষয়ে ভারত আগ্রহ নিয়ে অপেক্ষা করছে বলেও জানান হাই কমিশনার। ডেমোক্রেসিতে ইস্যুস থাকবে, আমাদের ইস্যু হবে, বাংলাদেশের ইস্যু হবে। এটা আমি কনফিডেন্টলি বলতে পারি, কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে খলিলুর রহমান বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, ব্রিক্স সম্মেলনে তারেক রহমানকে বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে দাওয়াত দিয়েছে ভারত। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য সম্মেলনে অংশগ্রহণ কিংবা প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে চেয়ারপারসন অফ ব্রিক্স বিমস্টেক। এই সমস্ত বিষয়ে এখন আমরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ভারতে সংবাদ সম্মেলন করে শেখ হাসিনা বাংলাদেশের বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ভারতকে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর উপর শ্রদ্ধাশীল থাকতেই হবে। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে, এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। আমরা আশা করি ভারত এ ব্যাপারে
পজিটিভলি সাড়া দিবে। 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে এবং আশা করব যে আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না। শেখ হাসিনাকে আর জনপরিসরে কথা বলার সুযোগ দেবে না ভারত, এই আশ্বাস মিলেছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে স্টুডিওতে আছেন আব্দুল্লাহ শাফি। যাচ্ছি তার কাছে। শাফি, আপনাকে স্বাগত জানাই। বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন প্রায় চলছে 2024-এর 5 আগস্টের পর থেকেই। 2 বছরের এই সম্পর্কে মাঝে খানিকটা সুবাতাস বইতে শুরু হয়েছিল বলে ভেবেছিল মানুষ। ভিসা চালু হলো, নতুন হাইকমিশনার নিয়োগ হলো, পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর করলেন। এখন এই মুহূর্তে কি অবস্থায় আছে বাংলাদেশ ভারত সম্পর্ক? দেখুন, আপনি ঠিকই বলেছেন, কারণ অন্তর্বর্তী সরকারের সময় যে পরিস্থিতিটা ছিল, আশা করা হচ্ছিল যে গণতান্ত্রিক সরকার আসার পর পরিস্থিতির উন্নতি হবে এবং সেই দিকেই যাচ্ছিল দুই দেশের সম্পর্ক। কিন্তু মাঝখানে বাংলাদেশের একজন প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাকে বিমানবন্দরে হেনস্থা, তারপর সবশেষ 5ই আগস্ট এই যে জুলাই অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে শেখ হাসিনার সংবাদ সম্মেলন, এসব ঘিরে কিন্তু আবার নতুন করে টানাপোড়েন শুরু হয়েছে এবং সেই টানাপোড়েনের ভবিষ্যৎ কি তার ইঙ্গিত কিন্তু বাংলাদেশের তরফ থেকে বক্তব্য কিন্তু স্পষ্ট করা হয়েছে যে এটা সম্পূর্ণই নির্ভর করছে ভারত সরকার কী ধরনের পদক্ষেপ নেয় তার উপর। এই সমস্ত কারণেই কিন্তু গত কয়েকদিন ধরে যে এবং বাংলাদেশ সরকার প্রধানকেও কিন্তু তার আমন্ত্রণ জানিয়েছে, তিনি যাবেন কি যাবেন না সেই বিষয়টা এখনও ঝুলন্ত অবস্থায় রয়েছে। যার ফলে এই যে দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠক নিয়ে কিন্তু সবার একটা আগ্রহ ছিল, কৌতূহল ছিল যে আজকে যেহেতু প্রথমবারের মতো তিনি 2 মাস হয়ে গেল আসছেন এবং প্রথমবারের মতো কার্টেসি কল হলো, একটা সৌজন্য সাক্ষাৎ হলো, তো সেই সৌজন্য সাক্ষাতে আসলে কি হলো ব্যাপার, এই নিয়ে সবার একটা আগ্রহ ছিল। কিন্তু সৌজন্য সাক্ষাতে আসলে খুব বেশি বাইলেটারাল ইস্যুসতে খুব বেশি আলোচনা হয় না, কিন্তু তারপরেও বাংলাদেশের তরফ থেকে কিন্তু বেশ কিছু বিষয়ে আলাপ আলোচনা করেছেন। দেখুন যে বাংলাদেশ শুরুর দিকেই যে বিষয়টি হয়েছে যে বাংলাদেশের তরফ থেকে 2টি বিষয়ের কথা কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করতে হবে এবং এই প্রক্রিয়াটা ত্বরান্বিত করার তাগিদ দিয়ে গেছেন। একই সঙ্গে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন ওসমান হাদি, তার খুনিদেরকে ভারত গ্রেফতার করেছে এবং বাংলাদেশের তরফ থেকে কিছু নথিও পাঠানো হয়েছে ভারতে। এই দুইজনকে কত দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানো চাই সেই বিষয়গুলো বাংলাদেশ সরকারের তরফ থেকে খুব স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে। পাশাপাশি যে বিষয়টি বলা হয়েছে যে 5ই আগস্ট সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে মানে শেখ হাসিনা মূলত বাংলাদেশের যে রাষ্ট্রীয় 3টি কাঠামো স্তম্ভ আছে, বিচার বিভাগ, আইন বিভাগ, তারপর নির্বাহী বিভাগের মধ্যে বিচার বিভাগের প্রতি তিনি অশ্রদ্ধা জানিয়েছেন। কিন্তু এইটা কিন্তু ভারতের সম্মতি ছাড়া হয়েছে, বাংলাদেশের তরফ থেকে বলা হচ্ছে যে এটি কিন্তু হওয়ার কথা না। সেই ক্ষেত্রে বাংলাদেশের আশা যে ভবিষ্যতে ভারতের মাটি ব্যবহার করে এই ধরনের বাংলাদেশের প্রতি কোনো ধরনের অশ্রদ্ধা জ্ঞাপন করবে না, এই ব্যাপারে যাতে তারা সহযোগিতা করেছেন। তবে এই কয়েকদিন ধরে যেই মানে চিঠি চালাচালি হচ্ছে, বাংলাদেশের তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, একটা যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে তাতে করে ভারত একটা ইতিবাচক সাড়া দিয়েছে বলে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। তবে পাশাপাশি যে বিষয়গুলো বলেছেন যে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী যেটি বলেছেন যে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক তো ঐতিহাসিক, সব কিছু বদলানো গেলেও প্রতিবেশী তো আর বদলানো যাবে না। তো দুই দেশের সম্পর্ক, দুই দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান যখন একসঙ্গে হবে এবং আলোচনা করবেন, তখন এমন কোনো ইস্যুস নাই যে ইস্যুসগুলো সমাধান হতে পারে না। প্রত্যেকটা ইস্যুই আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে বলে তারা মতামত দিচ্ছেন। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা তার বক্তব্য কদিন আগে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী দিয়েছেন যে বাংলাদেশের তরফ থেকে যে বিষয়গুলো ভারতের কাছে চাওয়া হয়েছে এবং প্রত্যার্পণ সহ যে আপনারা কী ধরনের আচরণ করবেন, সেই বক্তব্যের পরবর্তীতে তারা কী ধরনের পদক্ষেপ নেয় তা মূলত নির্ভর করছে ভারতের উপর। অর্থাৎ ভারত কী ধরনের পদক্ষেপ নেয় তার উপর নির্ভর করছে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই দেশ সফর করবেন কিনা, কিংবা বাংলাদেশের অদূর ভবিষ্যতে কী ধরনের আচরণ তারা করবে, সেই বিষয়গুলো নির্ভর করছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী, জানাচ্ছিলেন বাংলাদেশ ভারত সম্পর্কের যে টানাপোড়েনের মাঝে আজকে হাইকমিশনের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সাথে, সে বিষয়ে বিস্তারিত। খুলনা, দিনাজপুর ও রাঙামাটির 3টি গ্রামকে এসডিজি ভিলেজ ঘোষণা করে পাইলট প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন
দেশকে ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে পালিয়েছে ফ্যাসিস্ট সরকার। জনবান্ধব নীতির মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার, যেখানে এসডিজি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। General Economics Division of টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি বাস্তবায়নে শুরু হয়েছে 5 বছর মেয়াদী কৌশলগত কাঠামো নির্ধারণে 3 দিন ব্যাপী জাতীয় সম্মেলন। সোমবার রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। We are delighted to connect. অনুষ্ঠানের শুরুতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর, খুলনার দাকপ উপজেলার পানখালী ও রাঙামাটির কাপ্তাই উপজেলার মিতিঙ্গাছড়ি গ্রামকে পাইলট প্রকল্পের আওতায় এসডিজি ভিলেজ ঘোষণা করেন সরকার প্রধান। আমি আনুষ্ঠানিকভাবে এখন এই 3টি ভিলেজের উদ্বোধন ঘোষণা করছি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করে পালিয়ে গেছে ফ্যাসিস্ট সরকার। জনবান্ধব নীতির মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে সরকার, যেখানে এসডিজি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। এসডিজি ভিলেজের মাধ্যমে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে আন্তর্জাতিক স্বীকৃতি ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার প্ল্যাটফর্ম হয়ে উঠবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। আমি আশা করি এসডিজি ভিলেজ বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারকে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডেভেলপমেন্ট মডেল হিসেবে বিশ্বের সামনে তুলে ধরার একটি দৃষ্টান্তমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে। গণতান্ত্রিক রাষ্ট্র, অবাধ নির্বাচন, জবাবদিহি ও আইনের শাসন সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনায় অগ্রাধিকার পাচ্ছে জানিয়ে সরকার প্রধান বলেন, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ সহ নাগরিক অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। আগামী দিনের কর্মপরিকল্পনায় কয়েকটি মৌলিক বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি স্পষ্ট। একটি গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে থাকবে অবাধ নির্বাচন, আইনি শাসন এবং প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা। 2030 সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে সবাইকে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এছাড়া নতুন ভিসা নীতিমালাও অনুমোদন করেছে মন্ত্রিসভা। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মানবাধিকার কমিশন গঠন নিয়ে আলোচনা হয়। নতুন আইনে একজন চেয়ারপারসনের নেতৃত্বে থাকবেন 4 কমিশনার, যাদের মধ্যে একজন নারী অন্তর্ভুক্তির বিধান রাখা হয়েছে। এছাড়া ভিসার ক্যাটাগরি 34টি নির্ধারণ করে ভিসা নীতিমালা 2026-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। 2006 সালের আইনে ভিসার ক্যাটাগরি ছিল 33টি। অন্যদিকে ব্যাংক রেগুলেশন সংশোধন আইনেও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। বৈঠকে মন্ত্রিসভার সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন নীতি নির্ধারণী পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে সবাইকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, 71 ও 24-এ যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের লক্ষ্য ছিল মানুষের অধিকার প্রতিষ্ঠা। বিকেলে সচিবালয়ে জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশ স্কাউটসের 10 শহীদ পরিবারের হাতে সম্মাননা ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গণঅভ্যুত্থানে শহীদদের লক্ষ্য ছিল দেশের মানুষের মৌলিক চাহিদা ও অধিকার প্রতিষ্ঠা করা। স্কাউট সদস্যদের উদ্দেশ্যে সরকার প্রধান বলেন, দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে। স্কাউট এমন একটি সংগঠন যারা প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে সার্বিকভাবে সমাজ, মানব সমাজ বা প্রকৃতিকে রক্ষা করতে সক্ষম হবে। স্কাউট এরকম একটি সংগঠন আমি মানব। সেই জন্য স্কাউটের সকল সদস্যবৃন্দকে আমি আহ্বান জানাবো, আসুন আমরা মানুষকে উদ্বুদ্ধ করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য, আমরা মানুষকে উদ্বুদ্ধ করি প্রকৃতির পাশে দাঁড়ানোর জন্য। এবার সরকারের 180 দিনের বিশেষ প্রতিবেদন। ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমে ভাগ্য বদলাতে শুরু করেছে নিম্ন আয়ের মানুষের। সরকারি এই মাসিক অর্থ সহায়তায় ভর করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন তারা। 16 আগস্ট থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম। চলতি অর্থ বছরেই কার্ড পাবেন 40,20,000 নারী। দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে প্রকৃত সুবিধা বঞ্চিতদের হাতে কার্ড পৌঁছাতে চায় সরকার। মানুষের বিপুল আকাঙ্ক্ষা বাস্তবায়নকেই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী।
হাসান ওয়ালির প্রতিবেদন। ফ্যামিলি কার্ড বাংলাদেশের প্রত্যেক মা বোনদের কাছে, মাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রধান প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড। নারীদের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্রতা বিমোচনে এমন প্রতিশ্রুতি আশার সঞ্চার করে দেশব্যাপী। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের পর তারেক রহমানের সরকার শুরুতে হাত দেয় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে। চলতি বছরের 10 মার্চ ঢাকার বনানীতে কড়াইল বস্তি সংলগ্ন টিএনটি মাঠে পরীক্ষামূলকভাবে সরকারের যুগান্তকারী ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবার আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ। 16 আগস্ট কিশোরগঞ্জে এর উদ্বোধন করবেন সরকার প্রধান। ফ্যামিলি কার্ডে ভাগ্য ঘুরেছে অসংখ্য মানুষের। কড়াইল বস্তির ফরিদা রাহেলাদের ঘরে বইছে আনন্দের জোয়ার। মাসিক 2500 টাকার অর্থ সহায়তায় ভর করে স্বপ্ন দেখছেন ঘুরে দাঁড়ানোর। মেয়েদের জন্য আমরা সুযোগ সুবিধা হয়েছে আর কি, সংসারে অভাব থাকলে একটু খরচ হয়। আম্মাকে আগে আমি দিতাম 500 টাকা করে ওষুধ খাওয়ার জন্য, এখন মাকে আমি 1500 টাকা দেই। মানে আমি বলতে গেলে কান্না চলে আসে। এই তালিকার বাইরেও আছে অনেক পরিবার। সময় মতো না পাওয়ার অভিযোগও আছে কারো কারো। আমি কাগজপত্র নিয়ে অফিসে গেছি, সেখান থেকে এন্ট্রি করে বাদ করে দিই। কাগজপত্র সব জমা নিচ্ছে, হ্যাঁ আমার অন্তরই দেয় না। ফ্যামিলি কার্ডে নিশ্চিন্ত অর্থ সহায়তায় ভাগ্য ঘুরছে নিম্ন আয়ের সব মানুষদের। স্বপ্ন দেখছেন নিত্যদিনের খরচ মিটিয়ে আরেকটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপনের। তবে এই কর্মসূচির বাইরে রয়েছেন আরও কিছু মানুষ। তাদের অপেক্ষা দ্রুত ফ্যামিলি কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার। তবে নিম্ন আয়ের মানুষদের জন্য আসার খবর, চলতি অর্থবছরে 40,20,000 ফ্যামিলি কার্ড বিতরণ করবে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়নে সত্যিকারের দাবিদার খুঁজতে সারা দেশে শুমারি করছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী বলছেন, ফ্যামিলি কার্ডে ব্যাপক সাড়া মিলছে। মানুষের প্রত্যাশা পূরণ করে প্রকল্প সম্পন্ন করাটাই সরকারের মূল চ্যালেঞ্জ। মানুষের আগ্রহটা আমরা যা চিন্তা করেছি তার থেকে অনেক গুণ বেশি, এবং এই আগ্রহটার কারণে যেটা হয়েছে যে আমরা আরেকটু বেশি কনশাস হয়ে গেছি যে এই আগ্রহের জায়গা থেকে আমরা যেন উঠতে পারি। বিগত ফ্যাসিস্ট আমলের মতো নয়, বরং দল মতের ঊর্ধ্বে উঠে সত্যিকারের যোগ্য পরিবারেই কার্ড বিতরণ করা হচ্ছে বলে জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। দিস ফ্যামিলি কার্ড ইজ আ ইউনিভার্সাল কার্ড, এটা সকলের জন্য। একটা সময় যখন বিএনপি করতো কি করতো না, এটা ডিএনএ চেক করার মতো করে চেক করা হয়েছে, আর আমরা এসেই বলেছি যে এই দেশের প্রতিটি নাগরিক হচ্ছে আমাদের। ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রমে এরই মধ্যে 80,000 নারীর হাতে পৌঁছেছে এই সুবিধা। আগামী 4 বছরে 1,60,00,000 পরিবারকে এই সুবিধার আওতায় আনার লক্ষ্যমাত্রা সরকারের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্রপতি পদে অলি আহমদের পক্ষে ইসি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছে 11 দলীয় ঐক্য। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই বলে ক্ষোভ প্রকাশ করেন নেতারা। এদিকে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশে জামায়াত আমির বলেন, দেশে আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না জনগণ। বিএনপির পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে 11 দলীয় ঐক্য। সোমবার জোট প্রার্থী অলি আহমেদের পক্ষে ফর্ম উত্তোলন করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। 11 দলীয় ঐক্য বলছে, গণভোটের রায় বাস্তবায়িত না হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই সংসদ সদস্যদের। জুলাই সনদ নিয়ে সরকারের দ্বিচারিতা তুলে ধরতেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে বিরোধী দল। গণভোটের রায়টা জনগণের রায়টা বিএনপি বাস্তবায়ন করে নাই। যদি আজকে রায় বাস্তবায়ন হতো তাহলে আর্টিকেল 70টা সংস্কারের মধ্যে চলে আসতো। এখন স্বাধীনভাবে ভোট দিতে পারবে না সংসদ সদস্য। রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিল 13 আগস্ট, যাচাই বাছাই 16 তারিখ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট, আর ভোট 20 আগস্ট। পারছেন না। এদিকে গাইবান্ধা জেলা জামাতের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে আর ফ্যাসিবাদের জন্ম হতে দেবে না জনগণ। ফ্যাসিবাদ একটা রূপ, এটা নির্দিষ্ট কোনো দলের সাথে থাকে না, এটা একটা ভাইরাস, এটা যেখানেই বোর করে ওরাই ফ্যাসিবাদী। এক ফ্যাসিবাদীদেরকে তাড়াইয়া বাংলাদেশের জনগণ আরেক ফ্যাসিবাদী চায় না। কেউ ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন জামায়াত আমির। এটা একটা ভাইরাস। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।
জুলাই আন্দোলন দমনে গণমাধ্যমের ওপর সেন্সরশিপ আরোপ এবং সংবাদ প্রচার বন্ধে তৎকালীন তথ্যমন্ত্রীকে নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এতে সম্মতি জানিয়ে সংবাদ মাধ্যম ও সামাজিক মাধ্যমকে দমানোর বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন মোহাম্মদ আরাফাত। এই কল রেকর্ড প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। এদিকে সালাউদ্দিন আহমদকে গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে 27 আগস্ট ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এই যে যারা কথা শুনে না, টিভি চ্যানেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। এভাবেই 24 জুলাই অভ্যুত্থানের উত্তাল সময় টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর নির্দেশনা পাওয়ার পর চ্যানেল বন্ধের হুমকি ও সেন্সরশিপের রূপরেখা তুলে ধরেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। আন্দোলন দমনে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও প্রাণহানির ঘটনা যেন গণমাধ্যমে না আসে তা ঢাকতেই নেওয়া হয়েছিল কঠোর সেন্সরশিপের পথ। প্রসিকিউশনের দাবি, দেশের সাধারণ মানুষের কাছে সঠিক তথ্য পৌঁছানো ঠেকাতে তৎকালীন সরকারের শীর্ষ পর্যায় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। আজকে যেন কোনো সংঘাতের খবর না দেয়। যে আজকে যদি কোনো ক্লাসের মারামারির ভিডিও ফুটেজ বা ছবি দেখায়, ওদেরকে এনিমি অফ দ্য স্টেট হিসেবে ডিক্লেয়ার করা হবে এবং সারা জীবনের জন্য বন্ধ করে দেবো। আমি থ্রেট করে রাখছি আজকে। আর ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট গুলোকে বসায় রাখছি যে আপনি কনস্ট্যান্টলি দেখবেন যে টিভি ক্লাসের ছবি দেখাবে সাথে সাথে অফ করে দেবেন। আমার কোনো পারমিশনের জন্য মেসেজ পাঠাবেন না। আপনাকে ঢালা পারমিশন দিয়ে রাখলাম, আর উইদাউট মাই পারমিশনটা অন করবেন না। এই ব্যবস্থা নিয়ে রাখছি কাদের হয়ে আজকে। ফাঁস হওয়া এই ফোন আলাপে কেবল সংবাদ মাধ্যম বন্ধের হুমকি নয়, উঠে আসে ছাত্র আন্দোলনকে বিতর্কিত করার রাজনৈতিক অপচেষ্টাও। আন্দোলনকারীদের উপর চড়াও হতে এবং কারফিউ এর যৌক্তিকতা দেখাতে বয়ান তৈরির কৌশলও আলোচনা করা হয় দুই মন্ত্রীর মধ্যে। হত্যাকাণ্ড যেন মানুষ জানতে না পারে, এই জন্য যেমন ইন্টারনেট বন্ধ করে দেওয়া হলো, ঠিক তেমনি টিভি চ্যানেলকেও সেন্সর করা হলো এবং হুমকি দেওয়া হলো তারা যেন এই খবর প্রচার না করে। 4টি টিভি চ্যানেল থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখেছি যে এই জুলাই আন্দোলনের সময় বিভিন্ন তারিখে এই চ্যানেলগুলো কোনোটা 2 ঘন্টা, কোনোটা 3 ঘন্টা, কোনোটা 1 ঘন্টা করে বন্ধ রেখেছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদের, মোহাম্মদ আরাফাত, যুবলীগ, ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ 7 জনের বিরুদ্ধে চলমান বিচার প্রক্রিয়ায় এই কল রেকর্ড ইতোমধ্যেই প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেছে প্রসিকিউশন। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সহ 38 জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ করেছে ইসলামী ব্যাংক। ব্যাংক কর্তৃপক্ষের দাবি, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যাংকের ভাইস চেয়ারম্যান থাকাকালে এই জালিয়াতির ঘটনা ঘটে। অভিযোগে বলা হয় 2017 সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেওয়ার পর সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেড নামের একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণ সীমা জালিয়াতির মাধ্যমে 100 কোটি টাকা থেকে বাড়িয়ে 500 কোটি টাকা করা হয়। পরবর্তীতে সেই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়। অভিযোগে আরও বলা হয়, অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রভ কম্পোজিট নিট লিমিটেডের অনুকূলে অবৈধভাবে ঋণ বরাদ্দ পাইয়ে দিতে ভূমিকা রাখেন ব্যবসায়ী এস আলম। আর তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন, ব্যাংকের সাবেক 3 ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুবুল আলম সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এই অনৈতিক কাজের অনুমোদন দিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছেন। এবার এসএসসির ফলাফল প্রসঙ্গ। স্কুলে উৎসবের আমেজ। 2026 সালের এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাশের হার 62.25%। জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন। নিজেদের সাফল্যে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। অভিভাবকদের চোখে মুখে অস্বস্তি। তবে যারা প্রত্যাশিত ফল করতে পারেনি তাদের কণ্ঠে আক্ষেপ। এই উচ্ছ্বাস, আনন্দ আর আবেগ স্কুল জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে সাফল্য অর্জনের। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল হাতে পেয়েই উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ। বরাবরের মতোই দুর্দান্ত ফলাফল অর্জনে রাজধানীর রাজুক উত্তরা মডেল স্কুলে চলে আনন্দ উদযাপন। কেউ কাঙ্ক্ষিত ফল পেয়ে আনন্দে আত্মহারা, কেউ আবার ফল হাতে নিয়ে ছুটছেন বাবা মায়ের কাছে। সকালবেলা পুরাটা টাইম ভয় করছিল, কিন্তু রেজাল্টটা দেখার পরে সব ভয় চলে গেছে। টিচারদের আর বাবা মা অবশ্যই সাপোর্ট দিয়েছে। এই আনন্দ শুধু শিক্ষার্থীদের নয়, সন্তানের সাফল্যে সবচেয়ে বেশি উচ্ছ্বসিত অভিভাবক।
কারো চোখে আনন্দের জল, কারো মুখে তৃপ্তির হাসি। সন্তানের ভালো ফল যেন তাদের দীর্ঘদিনের অপেক্ষা আর ত্যাগের স্বস্তি। শিওর ছিলাম যেমন মেয়ে ইনশাল্লাহ সব সাবজেক্টই A+ পাবে। রেজাল্টে GPA 5 পেয়েছে, ওদের ফ্রেন্ড সার্কেল সবাই পেয়েছে, আমি খুব খুশি। কাঙ্ক্ষিত সাফল্যে রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজেও চলে উদযাপন। 2116 জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে 2073 জন। এই প্রতিষ্ঠানে GPA 5 পেয়েছে 1115 জন শিক্ষার্থী। এক বছর ধরে যেহেতু কষ্ট করছিলাম, এই জন্য এটার আশানুরূপ ফল পেয়েছি। এখন আমার অনেক বেশি খুশি লাগছে। তবে প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। তাদের কণ্ঠে উঠে আসে আক্ষেপ। জীবনের প্রথম ধাপে সাফল্য আর ব্যর্থতার অভিজ্ঞতায় এগিয়ে যাওয়ার প্রত্যাশা শিক্ষার্থীদের। এসএসসির ফলাফলের মধ্য দিয়ে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হলো। এটি শিক্ষার্থীদের জীবনের স্বপ্নের দরজা খুলে দেওয়ার মুহূর্ত। এই হাসি, আনন্দ আর আবেগের মধ্য দিয়ে স্কুল জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে এখন প্রত্যাশা ভালো কলেজ, ভালো বিষয় আর কাঙ্ক্ষিত জীবন গড়া। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এদিকে গত বছরের তুলনায় এবার এসএসসিতে 6.2% কমেছে পাশের হার, আর GPA 5 কমেছে 22,356টি। মানবিক শাখায় অর্ধেকের বেশি শিক্ষার্থী ফেল করেছে। শিক্ষার্থীরা সবচেয়ে বেশি খারাপ করেছে ইংরেজি ও গণিতে। এবার শিক্ষার্থীরা যে নম্বর পেয়েছে তার উপরই ফল দেওয়া হয়েছে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, এখন থেকে খাতা পুনর্মূল্যায়নের সুযোগ থাকবে। এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয় 18,29,485 জন শিক্ষার্থী। স্বাভাবিক সূচি অনুযায়ী 20 জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করার কথা থাকলেও বন্যার কারণে 20 দিন দেরিতে প্রকাশ করা হলো ফল। রেজাল্ট অনেক ভালো আসছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। A+ পেয়েছিলাম 1166, নিজের থেকে আরো ভালো কিছু আশা করছি না। সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী, প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা সহ বোর্ড চেয়ারম্যানদের উপস্থিতিতে হয় ফল প্রকাশের আনুষ্ঠানিকতা। এবার গতবারের থেকে পাশের হার 6.2% এবং GPA 5 গতবারের চেয়ে কমেছে 22,356 জন। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা 312টি, শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা 669টি। বডি ওন ক্যামেরা ছিল এবং যে মূল্যায়ন হয়েছে সেটা শতভাগ নির্মোহভাবে করা হয়েছে। একটা প্রাচীন সংস্কৃতি আমরা দেখেছি ফ্যাসিবাদের সময়, যেখানে কৃত্রিমভাবে GPA 5 কিংবা পাশের পরিমাণ বাড়ানো হতো। ফল বিশ্লেষণে দেখা গেছে বিজ্ঞান বিভাগে 80.64% এবং ব্যবসায় শিক্ষায় 64.29%। পাশের হারের বিপরীতে মানবিক বিভাগে পাশের হার 48.74%। জুলাই গণঅভ্যুত্থানের পর বোর্ড পরীক্ষাগুলোতে মানবিক নম্বর অর্থাৎ কেউ 76 পেলে 80, কেউ 56 পেলে 60 এই ধরনের নম্বর দেয়া বন্ধ হয়ে গেছে। ফলে ক্রমান্বয়ে পাশের হার এবং GPA 5 কমছে বলছেন সংশ্লিষ্টরা। এবার শিক্ষার্থীরা যে নম্বর পেয়েছে তার উপর ফল দেয়া হয়েছে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। যদি কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে, দেয়ার উইল বি রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। মূল্যায়ন এমনই হওয়া উচিত জানিয়ে শিক্ষা গবেষকরা বলছেন, বিপুল সংখ্যক GPA 5 শিক্ষার মান নির্ধারণ করে না। অ্যাসেসমেন্ট সিস্টেমটা যত যথাযথ হবে, আমার শিক্ষার্থীরা এবং শিক্ষক, বিশেষ করে আপনি দেখবেন এডুকেশন সিস্টেমের পুরো খোলনলচে পাল্টে যাবে। একাদশে আসন আছে 25 লাখ। শিক্ষার্থীদের ভর্তিতে আসন সংকট হবে না। ভর্তি প্রক্রিয়া 15 সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। নূরে আলম, সময় সংবাদ, ঢাকা। মেহেরপুরে মাঠের জমিতে মিলল ট্যাঙ্ক ও মানববিধ্বংসী 96টি ল্যান্ডমাইন। এতে স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাস্থলে গিয়ে ল্যান্ডমাইনগুলো ধ্বংস করল সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিট। বিকট শব্দে একে একে ধ্বংস করা হলো 96টি শক্তিশালী ল্যান্ডমাইন। শনিবার মেহেরপুরের গাংনীর বেদবাড়িয়া গ্রামে জমিতে কাজ করার সময় ল্যান্ডমাইনগুলো দেখতে পান কৃষক কালু মালিথার। শনাক্ত হওয়া মাইনগুলোর মধ্যে 17টি ট্যাঙ্ক বিধ্বংসী এবং 79টি মানব বিধ্বংসী। খবর পেয়ে জমিটি ঘিরে রাখেন পুলিশ ও বিজিবি সদস্যরা। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ঙ্কর বোম হবে, সবাই আতঙ্কে আছে, ভয়। এই যে সবাই দেশবাসী সবাই আসছে দেখতে। হয়তো ব্যবহার করতো, সুযোগ পাইনি। আমার কাছে সেটাই মনে হয়। অনেকেই বলেছিল কিছু নাই, কিন্তু আসলে অনেক সরঞ্জাম, সেনাবাহিনী এবং মুক্তিযুদ্ধের সরঞ্জাম
সেনাবাহিনীদের উদ্ধার করছে। সোমবার দুপুরে যশোর ক্যান্টনমেন্ট থেকে ঘটনাস্থলে আসে সেনাবাহিনীর ১৯ সদস্যের বিশেষ টিম। বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা করেন পরীক্ষা নিরীক্ষা। পরে মাইনগুলো উদ্ধার করে গ্রাম থেকে দূরে একটি মাঠে নিয়ে ধ্বংস করা হয়। সময় সংবাদ, মেহেরপুর। রাজধানীর আগারগাঁওয়ে পাসপোর্ট অফিসে অভিযান চালিয়েছে র্যাব। এ সময় আটক করা হয়েছে দালাল চক্রের ৮ সদস্যকে। দালালের দৌরাত্ম্য কমাতে ভাসমান দোকান উচ্ছেদ সহ বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর। পাসপোর্ট বানাতে এসে পদে পদে চরম ভোগান্তি আর প্রতারণার শিকার সাধারণ মানুষ। দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভনে সেবা প্রার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র। অনেক সময় টাকা নিয়েও যোগাযোগ বন্ধ করে দেয় প্রতারকরা। 16,000 টাকা কন্ট্যাক্ট, তো 13,000 টাকা দিছি। প্রায় 2 মাস হয়ে গেছে। গত 3 তারিখে দালাল পাইছিলাম আমি। এখন মনে করেন সুইচ অফ তার মোবাইল। আগে যেগুলো করছি এগুলো হরানি হয়েছে, অনেক বহুত হরানি হয়েছি। আমার কেন দিয়ে যে এই পাসপোর্টে মেডিকেল লাগছে। ব্যাংক স্টেটমেন্ট দেখায় তো 8,500, আর টোটাল দালালের কাছে দিতে হয়েছে 11,000 টাকা। সোমবার সকালে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অধিদপ্তরে ঝটিকা অভিযান চালায় র্যাব 2। হাতে নাতে আটক করা হয় চক্রের 8 সদস্যকে। আজকে এই পর্যন্ত 8 জনকে আটক করা হয়েছে। সেবা প্রত্যাশী আসে তখন তাদেরকে মিসগাইড করে যে তারা যেই সময়টা লাগবে তার চেয়ে কম সময় তারা করে দিতে পারবে এক্সট্রা টাকার বিনিময়ে। পাসপোর্ট অধিদপ্তর কর্তৃপক্ষ জানায়, দালালদের দৌরাত্ম্য কমাতে নিয়মিত ভাসমান দোকান উচ্ছেদ সহ নেওয়া হচ্ছে বিভিন্ন ব্যবস্থা। তাদেরকে ধরে ধরে তারপর তাদের নাম ছবি টানিয়ে দিয়েছি। আমরা এই জন্য কি করি, সব সময় আমাদের একটা মাইকিং চলতে থাকে যে আপনারা এই জায়গা থেকে সাবধান থাকুন। আমার হাতের ডান পাশে বেশ কিছু দেখবেন ছাতা নিয়ে বসে থাকে। এই ছাতাগুলো উচ্ছেদ করার জন্য আমরা প্রতি মাসে আমরা কি করি, আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করি। এখন কোন রকম ভোগান্তি ছাড়া নির্দিষ্ট সময়ের আগেই পাসপোর্ট পাওয়া যাচ্ছে বলেও দাবি এই কর্মকর্তার। মানিক মোহাম্মদ ওমর, ঢাকা। চিত্রনায়ক সালমান শাহকে হত্যায় খলনায়ক আশরাফুল হক ডনের সঙ্গে 12 লাখ টাকায় চুক্তি করেছিলেন সামিরা হক ও আজিজ মোহাম্মদ ভাই, এমনটাই দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। শুধু সালমান শাহকে হত্যা নয়, ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনাও অভিযোগ রয়েছে আসামিদের বিরুদ্ধে। ঢাকায় চলচ্চিত্রের ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ 1996 সালের 6 সেপ্টেম্বর তার মৃত্যু হলেও 3 দশক পরও থামেনি তার মৃত্যুর রহস্য। সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন এজাহারভুক্ত 4 নম্বর আসামি চলচ্চিত্র অভিনেতা আশরাফুল হক ডন। রোববার ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে আটকের পরে আশরাফুল হক ডনকে হস্তান্তর করা হয় সিআইডির কাছে। বিকেলে শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। তদন্ত সংশ্লিষ্টদের দাবি, সালমান শাহর স্ত্রী সামিরার সঙ্গে শিল্পপতি ও সাবেক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন সম্পর্ক ছিল। তারই জেরে ক্ষণজন্মা এই নায়ককে হত্যার জন্য ডনের সঙ্গে 12 লাখ টাকায় চুক্তি করা হয়। রাজসাক্ষী রিজভী আহমেদের দেয়া জবানবন্দিতে এ তথ্য উঠে এসেছে বলে দাবি রাষ্ট্রপক্ষের। আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। শুধু হত্যায় নয়, মামলা তুলে নিতে চাপ প্রয়োগে সালমান শাহর ভাই বিল্টুকে অপহরণের পরিকল্পনারও অভিযোগ রয়েছে ডন ও ডেভিডের বিরুদ্ধে। সেই পরিকল্পনা বাস্তবায়নের সময় 1997 সালের 19 জুলাই গ্রেপ্তার হন রিজভী আহমেদ। পরে একই বছরের 24 জুলাই সালমান শাহ হত্যার ঘটনায় আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। মহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। ওরে কোলজার বাবা গো, ও বাবা তুই কেমন হয়ে গেল রে বাবা। সৌদি আরবে আগুনে প্রাণ হারানো 16 প্রবাসীর বাড়িতে স্বজনের আর্তনাদ। 12 জনই নওগাঁর, বাকিরা নাটোর, রাজশাহী। মরদেহ ফেরাতে ব্যবস্থা নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজধানী থেকে জনসংখ্যার বাড়তি চাপ কমাতে পাশের জেলাগুলোর সঙ্গে দ্রুত গতির কমিউটার ট্রেন নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সোমবার কমলাপুর রেল স্টেশনে ঢাকা গোপালগঞ্জ ঢাকা রুটে অভিযাত্রী কমিউটার নামে একটি নতুন ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, দ্রুতগতির কমিউটার ট্রেন চালু হলে ঢাকার বাইরের বাসিন্দারা মাত্র 2 থেকে 2.5 ঘন্টায় ঢাকায় এসে কাজ সেরে নিজ ঘরে ফিরতে পারবেন। এতে ঢাকায় স্থায়ীভাবে বসবাসের প্রবণতা কমবে। অভিযাত্রী কমিউটার ট্রেনটি শনিবার ছাড়া প্রতিদিন পদ্মা সেতুর 2 প্রান্তের যাত্রীদের সেবা দেবে। ঢাকা থেকে ছাড়বে বিকেল 3:30টায়, গোপালগঞ্জ থেকে ছাড়বে সন্ধ্যা 7:15টায়। কমিউটার ট্রেন যেটা আছে সেইটাকে প্রসারিত করতে চাই। বিশেষ করে ঢাকা থেকে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে যাতায়াত করে ঢাকার বাইরের লোক ঢাকাতে আসবে
এবং একই দিনে ঢাকার কাজ শেষ করে সেটা ব্যবসা হোক, জব হোক, আবার সে তার গন্তব্যে ফিরে যেতে পারবে। ঢাকা, টঙ্গী, জয়দেবপুর, টাঙ্গাইল পর্যন্ত মানিকগঞ্জকে যুক্ত করার আমাদের ইচ্ছা রয়েছে। ওই অঞ্চলের মানুষ ঢাকায় আসতে পারছে এবং একই দিনে ঢাকা থেকে কাজ সেরে চলে যাওয়ার একটা সুযোগ পাচ্ছে। এবার বাণিজ্যের সংবাদ। অকার্যকর ঘোষণা করা 4 আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের দ্রুত টাকা ফেরত দেওয়া শুরু হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সুনির্দিষ্ট স্কিম ও অগ্রাধিকারের ভিত্তিতে প্রথমে অর্থ ফেরত পাবেন গ্রাহকরা। প্রক্রিয়া সম্পন্ন করতে এরই মধ্যে নিয়োগ দেওয়া হয়েছে 12 সদস্যের প্রশাসক দল। বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন আর্থিক তদন্তের সর্বশেষ তথ্য অনুযায়ী বন্ধের প্রক্রিয়ায় থাকা 5 আর্থিক প্রতিষ্ঠানে মোট আমানত রয়েছে 16,076 কোটি টাকা। এর মধ্যে প্রায় 3,500 কোটি টাকাই পাচার হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে ব্যক্তিগত আমানতকারীর সংখ্যা প্রায় 27,000। দায়, সম্পদ ও সক্ষমতার সূচক পর্যালোচনায় প্রতিষ্ঠানগুলোকে বন্ধের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। তবে আদালতে থাকায় রোববার পিপলস লিজিংকে বাদ দিয়ে বাকি 4 প্রতিষ্ঠান আভিভা ফাইন্যান্স, ফার ইস্ট ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল লিজিংকে অকার্যকর ঘোষণা করে পর্ষদ বাতিল করে প্রশাসক দেয় বাংলাদেশ ব্যাংক। লিকুইডেশনের আওতায় নিয়ে আসা হলো, যেখানে ইতিমধ্যে আমরা প্রশাসকও নিয়োগ দিয়েছি। যে প্রশাসকের মুখ্য কাজ হবে এই লিকুইডেশন কার্যক্রমটাকে বাস্তবায়ন করা। অবসায়নে থাকা 4 প্রতিষ্ঠানের ব্যক্তি আমানতকারীরাও অগ্রাধিকারের ভিত্তিতে টাকা পাবেন। ঘোষিত নীতিমালা অনুযায়ী গ্রাহক পর্যায়ে তাদের আমানত অর্থাৎ আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হবে। ব্যাংক রেজুলেশন অনুযায়ী আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে একজন আমানতকারী সর্বোচ্চ 2 লাখ টাকা পাবেন। এছাড়া প্রত্যেক আমানতকারীকে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হতে পারে স্কিমে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে সচেতনতা বাড়াতে পাইলট প্রকল্প শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বাসাবাড়ি, দোকানপাটে গিয়ে নাগরিকদের সচেতন করছেন স্বেচ্ছাসেবীরা। 6 মাসব্যাপী এই কার্যক্রমে যারা ইতিবাচক সাড়া দেবেন তাদের গুড সিটিজেন, আর যারা অসহযোগিতা করবেন তাদের ব্যাড সিটিজেন ঘোষণা করা হবে। তবে আইনজীবী বলছেন, একজন নাগরিককে ভালো বা খারাপ তকমা দিতে পারে না সিটি কর্পোরেশন। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশামের প্রতিবেদন। ঢাকার মতিঝিল ফকিরাপুল, মাথার উপরে তারের জঞ্জাল, তাতে ঝুলছে ময়লা আবর্জনা, জামা কাপড়, ডিমের খোসা, পলিথিন, কি নেই সেখানে। অলিগলিতেও যত্রতত্র পড়ে আছে বর্জ্য, কোথাও বাসাবাড়ির সামনে, কোথাও দোকানের সামনেই ময়লার স্তূপ। এমন বাস্তবতায় পরিচ্ছন্ন নগর গড়তে সচেতনতার তাগিদ সরকার প্রধানের। আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। এরই ধারাবাহিকতায় বর্জ্য ব্যবস্থাপনায় নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে মাঠে নেমেছে সিটি কর্পোরেশন। শুরুতে 9 নম্বর ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ে তুলতে একজন সুপারভাইজার ও 20 জন স্বেচ্ছাসেবক নিয়োগ দিয়েছে দক্ষিণ সিটি। রাস্তা, বাসাবাড়ি ও দোকানে গিয়ে বাসিন্দাদের সচেতন করছেন তারা, বোঝাচ্ছেন নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার গুরুত্ব। ময়লা রাস্তাঘাটে ফেললে তো আমাদেরও সমস্যা। সচেতন নাগরিক হিসেবে উচিত ময়লা সময় মতো সিটি কর্পোরেশন কাজটা ওদের হাতে তুলে দেওয়া। সচেতনতামূলক কর্মসূচি সফল হলে শহরের পরিচ্ছন্নতার চিত্র বদলে যাবে বলে মনে করেন এই নগর পরিকল্পনাবিদ। কর্পোরেশন যখন সরাসরি আমাদেরকে নজরদারিতে রাখবে, তখন আমি একটা ময়লা ফেলা আগে 5 বার ভাববো। যে কোনো জায়গায় ময়লা ফেলা, কোথাও একটা আপনি কোনো কিছু ডাম্পিং করে রাখা রাস্তাতে, হ্যাঁ, এই ধরনের অনেক সমস্যা কিন্তু তখন জনগণ অটোমেটিক সতর্ক হবে। 6 মাসব্যাপী কার্যক্রম শেষে গুড সিটিজেন ও ব্যাড সিটিজেন ঘোষণা করবে সিটি কর্পোরেশন। যারা আমাদের কাজে সহযোগিতা করেছে তাদেরকে আমরা একটা মার্কিং করব বাসার সামনে, তারা হলো গুড সিটিজেন। আর যারা আমাদেরকে অসহযোগিতা করেছে, যত ময়লা ফেলেছে, তাদেরকে আমরা ব্যাড সিটিজেন হিসেবে ডিক্লেয়ার দিব। তবে নাগরিককে ভালো বা খারাপ তকমা দিতে পারে না সিটি কর্পোরেশন, বলছেন আইনজীবী। স্থানীয় যে আইন 2009-এর এই টোটাল আইনের মধ্যে কোথাও এই গুড সিটিজেন ব্যাড সিটিজেন শব্দ দুটোই নাই। যে শব্দগুলো আইনে নাই, সেই শব্দগুলোকে আপনি ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারেন না। নাগরিক সচেতনতা, নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলা ও সবার সম্মিলিত অংশগ্রহণই কেবল বাসযোগ্য করে তুলতে পারে ঢাকাকে। প্রশ্ন তৈরি হয়, নাগরিক হিসাবে আমরা কতটা সচেতন? এখন দেখার বিষয় দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিক সচেতনতা বৃদ্ধির ন্যায় এই প্রকল্প কতটা আশার আলো দেখাতে পারে। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে সোফা তৈরির কারখানায় আগুনে নিহতদের মধ্যে নওগাঁরই 12 জন। 3 জনের বাড়ি নাটোর ও 1 জনের বাড়ি রাজশাহীতে।
ভাগ্য ফেরাতে ভিটেমাটি বিক্রি আর চড়া সুদে ঋণ নিয়ে সৌদি আরবে গিয়ে তারা এখন ফিরছেন লাশ হয়ে। প্রিয়জনের মরদেহর অপেক্ষায় স্বজনরা। মা আমি মরে গেলু মা, আর তোমার সাথে কথা হবে না। সৌদিতে সোফা কারখানায় আগুন লাগার পর ফোনে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন নওগাঁর আত্রাইয়ের দুই ভাই মোহন ও সুমন। সোনার লক্ষ্মী বাবা, শেষবারের মতো ছেলেদের ফোন ধরতে না পারার আক্ষেপ মা ময়না বিবির। দুই ছেলেকে হারিয়ে শোকে পাগল প্রায় তিনি। নওগাঁর আত্রাই উপজেলার গন্ডগোহালী গ্রামের মোহন ও সুমন পরিবারের সচ্ছলতা ফেরাতে পাড়ি জমান সৌদি আরবে। নতুন ঘর তোলার কাজ শুরু হলেও সেই ঘরে আর ওঠা হলো না দুই ভাইয়ের। তাদের মতো একই গ্রামের রেজওয়ান ও ফারুকও পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে, কিন্তু কারখানার আগুনে নিভে গেল তাদের স্বপ্ন। সুপার এই কোম্পানিতে মানে এখানে কাজ করতে লেগেই আর কি দুর্ঘটনা, আগুন লেগে দুই ভাই মারা গেছে। এছাড়াও নিহতদের মধ্যে ডুবাই, বৈঠাখালী সহ বিভিন্ন গ্রামের বাসিন্দা রয়েছেন। তাদের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না স্বজন ও এলাকাবাসী। দূতাবাসে যোগাযোগ করছি, তাদের লাশগুলো যত দ্রুত সম্ভব আনার চেষ্টা করছি আমরা। এদিকে নাটোরের খাজুরা ইউনিয়নের সাব্বির, শামীম ও হৃদয়ের বাড়িতে চলছে আহাজারি। 3.5 বছর আগে ঋণ করে সৌদি আরবে যান সাব্বির। আমার আমার লাশটা আমার কাছে দিঘিরপাড় গ্রামের শামীম হোসেনও সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ঋণ করে। ঘরে তার 1 মাস 3 দিনের শিশু সন্তান। এছাড়া নিহতদের মধ্যে শ্যামল রাজশাহীর বাগমারার বাসিন্দা বলে জানা গেছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। হাম ও উপসর্গে গত 24 ঘন্টায় দেশে আরও 5 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন 1155 জন। এদিকে ডেঙ্গুতে কোনো মৃত্যু না থাকলেও হাসপাতালে ভর্তি আছেন 726 জন, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে, গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছেন 780 জন আর নিশ্চিত হামে মৃত্যু 98 জনের। অন্যদিকে সারা দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরে এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 20,071 জন। এর মধ্যে 61.6% পুরুষ এবং 38.4% নারী রয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে 61 জনের মৃত্যু হয়েছে। প্রশ্ন ফাঁস ও নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে উত্তাল ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ড। সোমবার বিধানসভা অভিমুখে চাকরি প্রার্থীদের কর্মসূচি ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন অনশনরত নেতা দেবেন্দ্রনাথ মাহাতো। শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন বিজেপি ও জনতা দল ইউনাইটেডের নেতারা। খেলার খবর। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা গর্বের। শক্তিমত্তায় পিছিয়ে থাকলেও নিজেদের সামর্থ্য প্রমাণে প্রস্তুত টিম বাংলাদেশ। অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন পেসার তাসকিন আহমেদ। তবে এই সিরিজে নাহিদ রানার অনুপস্থিতি ভোগাচ্ছে ঢাকা এক্সপ্রেসকে। ডারউইনে ক্যারি আর ওয়েদারকে অন্যরকম দিন পার করছেন তাসকিন। ডারউইনের সমুদ্রে রোদ পোহাচ্ছেন তাসকিন। এক পাশে অ্যালেক্স ক্যারে, অন্য পাশে লোকাল বয় জেক ওয়েদারাল্ড। ওয়াটারফ্রন্টে এমন আয়োজনে দিন পার করলেন দুই দলের ক্রিকেটাররা। এর পেছনে অবশ্য একটা কারণও আছে। ডারউইন আর বাংলাদেশের একমাত্র মিল ওই সাগর, পানি আর মাছকে ঘিরে। ক্রিকেট অস্ট্রেলিয়াও থিম ফটোশুটে বেছে নেয় তাই এমন জায়গা। এরপরে দুই দলের প্রতিনিধিরা মুখোমুখি হয় স্থানীয় গণমাধ্যমের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে এখানে আসতে পেরে সত্যি সম্মানিত বোধ করছি। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাদের মাটিতে ও তাদের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলা আমাদের সব ক্রিকেটারের জন্য অত্যন্ত গর্বের। ঢাকা এক্সপ্রেসের আক্ষেপ নাহিদ রানাকে ঘিরে। গুরুত্বপূর্ণ সিরিজে এই পেসারের অনুপস্থিতি যে দলকে পিছিয়ে দিয়েছে সেটাই মনে করিয়ে দিলেন। নাহিদ ও শরীফুল থাকলে পরিস্থিতি হয়তো ভিন্ন হতে পারত। আমরা তাদের খুব মিস করব, বিশেষ করে নাহিদ রানাকে। সে বর্তমানে বিশ্ব ক্রিকেটে বড় হুমকি, কিন্তু দুর্ভাগ্যবশত সে চোট পেয়েছে। তবে আমরা ভালো করার আশা করছি। এদিন তাসকিনের ছিপে মাছ উঠেছে কিনা জানা যায়নি। তবে ডারউইন টেস্টে অজি ব্যাটারদের শিকার করার গুরুদায়িত্ব থাকবে ঢাকা এক্সপ্রেসের কাঁধে। আর না হলে ঐতিহাসিক সিরিজটা রূপ নেবে চূড়ান্ত হতাশায়। সাব্বির মিথুন, সময় সংবাদ।
বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি। রোজারিওর এল প্রাদো সমাধিতে শেষকৃত্য অনুষ্ঠিত হয় হোর্হে মেসির। ৬৮ বছর বয়সে রোজারিওর একটি হাসপাতালে মারা যান মেসির বাবা। গতকাল মেসি সিনিয়রের শেষকৃত্য হয় পারিবারিকভাবে। স্ত্রী আন্তোমেলা রকুজ্জো ও ৩ ছেলেকে নিয়ে সেখানে উপস্থিত ছিলেন মেসি। গোপনীয়তার জন্য সাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়, তবে নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে ড্রোন ওড়ায় কয়েকটি টিভি চ্যানেল। এ নিয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে মেসির পরিবার। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ব্রিক্স সম্মেলনে তারেক রহমানের অপেক্ষায় দিল্লি। সিদ্ধান্ত নেয়নি ঢাকা। হাসিনাকে প্রত্যর্পণ ও বাংলাদেশের মর্যাদা ক্ষুণ্ণ না করার আশা। আলোচনায় সমাধানে জোরদার। দেশকে ঋণ ও আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছে ফ্যাসিস্ট শাসন। পুনর্গঠনে কাজ করছে বিএনপি সরকার, বললেন প্রধানমন্ত্রী। 3টি গ্রামকে এসডিজি ভিলেজ ঘোষণা। এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়, সঙ্গে থাকুন সময়ে।